আজকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার। আমি এখানে কোনো স্লাইড বা প্রজেক্টর ইউজ করব না। আপনারা যদি সম্ভব হয় তাহলে একটা খাতা এবং কলম একসাথে নিয়ে রাখবেন, যাতে আমার কিছু কিছু জিনিসগুলো টুকে রাখতে সুবিধা হয়। তাহলে আপনাদের এই ক্লাসটা হয়তো ভবিষ্যতে অনেক কাজে দিবে। আমি আশা করি এটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটো গ্রুপের জন্যই কাজে আসবে। আর আপনারা যে খাতাটা তৈরি করবেন সেটা অবশ্যই শুধু অর্থোপেডিক্সের জন্য, যাতে আমি যে পরবর্তী যেই ক্লাসগুলো নিব সেগুলো যদি আপনারা একসাথে টুকে রাখেন তাহলে হয়তো পরীক্ষার আগে অথবা যে কোনো প্রয়োজনীয় সময় এই খাতাটাই আপনাকে সম্পূর্ণরূপে অর্থোপেডিক্স সম্পর্কে সহায়তা করতে পারবে। আমি এখন শুরু করব বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স আমাদের যে ডিপার্টমেন্ট, এটার পুরো নামটা হলো অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমাটোলজি। তার মানে এতে দুটা ভাগ আছে, একটা অর্থোপেডিক্স ভাগ, একটা ট্রমা ভাগ। ট্রমা হচ্ছে যেগুলো আমরা ফ্র্যাকচার নিয়ে আলোচনা করি, সেই অংশটুকুকে বলা হয় ট্রমা বা ট্রমাটোলজি। আর অর্থোপেডিক্স অংশের মধ্যে আমাদের নন ট্রমাটিক যে অংশগুলো আছে, যেমন বোন টিউমার, বোন ইনফেকশন, এগুলো হচ্ছে অর্থোপেডিক্স অংশে। আমরা আজকে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রমাটোলজি, অর্থাৎ ফ্র্যাকচার। বেসিক প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, আমরা একটা ফ্র্যাকচার কীভাবে ম্যানেজ করতে পারি। আমরা প্রথমে আসব ডেফিনেশন অফ ফ্র্যাকচার। ফ্র্যাকচারের ডেফিনেশন, একটা হাড় ভেঙে গেলে সেটার নামই হলো ফ্র্যাকচার। ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, একদম সিম্পল ডেফিনেশন। ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, একটা বোনসের যে স্ট্রাকচারাল কন্টিনিউটি আছে এটা যখন ভেঙে যাবে সেটাকে বলা হবে ফ্র্যাকচার। ব্রেক, আবারও বলছি আমি, লিখে রাখুন, ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোনস। অনেকে বলে বোনস অ্যান্ড কার্টিলেজ। এবার আসি আমরা টাইপস অফ ফ্র্যাকচার, খুবই ইম্পর্টেন্ট। Fracture basically three types. Fracture basically three types. Number one, simple fracture. Number two, compound fracture. Number three, comminuted fracture. আবারও বলছি আমি নামগুলো, পরে এক্সপ্লেন করছি। নাম্বার ওয়ান, সিম্পল ফ্র্যাকচার। Number two, compound fracture. Number three, comminuted fracture. Number one, simple fracture, এটা অবলিক দিয়া লিখেন ক্লোজ ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার আর একটা নাম হলো ক্লোজ ফ্র্যাকচার। নাম্বার টু যেটা কম্পাউন্ড ফ্র্যাকচার, এটা অবলিক দিয়ে লিখেন ওপেন ফ্র্যাকচার। দ্যাট মিনস কম্পাউন্ড ফ্র্যাকচারের আরেকটা নাম হলো ওপেন ফ্র্যাকচার। আর নাম্বার থ্রি, কমিউনিটেড ফ্র্যাকচার। এবার আসা আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্র্যাকচার কাকে বলে। সিম্পল ফ্র্যাকচার, সিম্পল ফ্র্যাকচার অর ক্লোজ ফ্র্যাকচার, দ্যাট মিনস অনলি টু পার্ট ফ্র্যাকচার, মানে একটা বোন ভেঙে দুই টুকরো হয়েছে মাত্র, এটাকে বলা হয় সিম্পল ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার মিনস অনলি টু পার্ট ফ্র্যাকচার। একটা হাড় ভেঙে যখন দুই টুকরো হয় তখন সেটাকে বলা হয় সিম্পল অর ক্লোজ ফ্র্যাকচার। এবার আমরা চলে যাই নাম্বার থ্রিতে, টুটা আমি পরে বলছি, কমিউনিটেড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার মিনস মাল্টিপল ফ্র্যাগমেন্ট। একটা হাড় ভেঙে যখন অনেকগুলো টুকরা হয় সেটাকে বলা হয় কমিউনিটেড ফ্র্যাকচার। তাহলে সিম্পল ফ্র্যাকচার মিনস অনলি টু পার্ট ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার মিনস মাল্টিপল ফ্র্যাগমেন্ট। অনেকগুলো টুকরো যখন হয়ে যাবে হাড় তখন সেটাকে বলা হচ্ছে কমিউনিটেড ফ্র্যাকচার। এবার আসি নাম্বার টু, দ্যাট মিনস কম্পাউন্ড ফ্র্যাকচার অর ওপেন ফ্র্যাকচার।
এটা খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। ওপেন ফ্র্যাকচার আমরা সাধারণত বুঝি যে হাড় ভেঙে বেরোয় যায়, সেটাকে বলি ওপেন ফ্র্যাকচার, কিন্তু ব্যাপারটা পুরোটা তা নয়। দেখেন, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলে হাড় ভেঙে বেরোয় আসতে পারে, এটা একটা ওপেন ফ্র্যাকচার। ধরেন আপনার হাতে কেউ স্টেপ করলো বাইরে থেকে ছুরি দিয়ে, আপনার হাড়টা ভেঙে ফেললো ভিতরে, আপনার হাড় কিন্তু বাইরে আসেনি, কিন্তু এটাও একটা ওপেন ফ্র্যাকচার। তার মানে কি? তার মানে হলো এখন আমি যে কিন্তু এখানে স্টেপ করার ফলে আপনার ওই ছুরিটা হাড়ের মধ্যে গিয়ে হাড়টাকে ভেঙে ফেলছে। তো সেখানে আপনার কী হচ্ছে, হাড়ের ভাঙার ফলে যে রক্তটা, হাড় ভাঙার ফলে আপনার যে ব্লাডটা আসতেছে, সেই ব্লাডটা কিন্তু বাইরে চলে আসে। হ্যাঁ, হাড়ের ভাঙার যে রক্তটা, ওই রক্তটা কিন্তু বাইরে চলে আসছে। তাহলে আমরা কি বুঝতেছি? এবং ওই হাড়টা কিন্তু যখন স্টেপও করছে তখনও কিন্তু ওইটা ভাঙার সাথে বাইরের সাথে একটা কমিউনিকেশন হয়ে গেছে। কীভাবে কমিউনিকেশন হয়েছে আমরা বুঝতে পারছি, যেহেতু ওই ভাঙার যে ব্লাড, সেই ব্লাডটা যেহেতু বাইরে চলে আসছে, এই ব্লাড দেখে আমরা বুঝতে পারছি যে ভাঙার সাথে বাইরের সাথে একটা কমিউনিকেশন হয়ে গেছে। এখন দেখুন, একটা ভাঙার যে একটা হাড় ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে যে ব্লাডটা জমে, এটাকে আমরা বলি ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার মিনস when fracture hematoma communicates with exterior. হাড় আসুক বা না আসুক সেটা নট নেসেসারি। আপনার ফ্র্যাকচার ভাঙার যে হেমাটোমা, সেটা যখন বেরিয়ে আসবে বা বাইরের সাথে কমিউনিকেট করবে, তখনই আমরা সেটাকে ওপেন ফ্র্যাকচার বলবো। তাহলে আমরা এখন তিনটা ডেফিনেশন আবার বলি। সিম্পল ফ্র্যাকচার, অনলি টু পার্ট ফ্র্যাকচার, এটার আরেকটা নাম হলো ক্লোজ ফ্র্যাকচার। কম্পাউন্ড ফ্র্যাকচার আর ওপেন ফ্র্যাকচার, এটার ডেফিনেশন হলো when fracture hematoma communicates with exterior. ভাঙার ব্লাড যখন বাইরে চলে আসবে, বাইরের সাথে কমিউনিকেট হবে এক্সটেরিয়রের সাথে, তখনই আমরা সেটাকে বলবো ওপেন ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার মিনস মাল্টিপল। নাম্বার 3, কমিউনিটেড ফ্র্যাকচার, মাল্টিপল ফ্র্যাগমেন্ট ফ্র্যাকচার। এবার আসবো আমরা ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন, খুবই ইম্পর্টেন্ট আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট দুটো গ্রুপের জন্য। আমি আশা করি এটা কাজে লাগবে। ফ্র্যাকচার ক্লাসিফিকেশনের আরেকটা টাইপস, আমরা যেটা বললাম বেসিক্যালি ফ্র্যাকচার 3 টাইপস। এখন আমরা আসবো এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন, এটিওলজি আমরা সবাই জানি যে কী কারণে ভাঙতেছে বা কী কারণে ফ্র্যাকচার হচ্ছে, এটার উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা করা হয় অ্যাকর্ডিং টু কজ অফ ফ্র্যাকচার, সেটাকে বলা হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা একদম দুইটা ভাগে ভাগ করা হয় ব্রডলি, কনজেনিটাল ফ্র্যাকচার, অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার। আবারও বলছি আমি, কনজেনিটাল ফ্র্যাকচার, অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার। কনজেনিটাল ফ্র্যাকচার বাই বর্ন, জন্মগতভাবে যেসব ডিজিজের কারণে হাড় ভেঙে যায় বা জন্মগতভাবে ভাঙা নিয়ে জন্ম হয়, সেটাকে আমরা বলি কনজেনিটাল ফ্র্যাকচার, জন্ম থেকেই ভাঙা। তার একটা উদাহরণ আমি বলছি, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, অথবা লিখে রাখুন ব্রিটেল বোন ডিজিজ, ব্রিটেল বোন ডিজিজ। আবারও বলছি আমি টার্মস দুইটা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা আর ব্রিটেল বোন ডিজিজ। এটা গেল আমার কনজেনিটাল ফ্র্যাকচার। এবার আসি আমি অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ডের মধ্যে আপনারা প্রথমে ভাগ করে নেন। সবচেয়ে কমনেস্ট অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার হলো ট্রমাটিক ফ্র্যাকচার, আমরা যেটা সচরাচর দেখে থাকি, অ্যাক্সিডেন্ট, পড়ে যাওয়া, ফল ফ্রম হাইট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আদার্স ট্রমা। তো অ্যাকুয়ার্ড ফ্র্যাকচারের মধ্যে সবচেয়ে কমনেস্ট টাইপ হলো ট্রমাটিক ফ্র্যাকচার। দ্বিতীয় হলো আপনার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, দ্বিতীয় হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা আমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে প্যাথোলজি ফ্র্যাকচার আমরা কাকে বলি। একটা বোনসের মধ্যে আগে থেকে যদি কোনো ডিজিজ থাকে এবং সেই ডিজিজের কারণে যদি বোনসটা ভেঙে যায়, সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আবারও আমি বলছি, একটা বোনসের মধ্যে যদি আগে থেকে কোনো ডিজিজ থাকে এবং ওই ডিজিজের কারণে যদি বোনসটা ভেঙে যায়, সেটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা ডেফিনেশনটা হবে ফ্র্যাকচার অফ এ বোন ডিউ টু প্রি এক্সিস্টিং বোন ডিজিজ, ডিউ টু
প্রি এক্সিস্টিং বোন ডিজিজ, আগে থেকে ওই বোনটার মধ্যে ডিজিজ ছিল এবং ডিজিজ থাকার কারণে এটা ভেঙে গেছে, এটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আমাদের বোনসের এরকম অনেক ডিজিজ আছে যেসব ডিজিজের কারণে বোনস ভেঙে যেতে পারে। তাহলে আবারও আমি বলছি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মিনস fracture of bones due to pre-existing bones disease, due to pre-existing bone disease, আগে থেকে ডিজিজের কারণে বোন ভেঙে গেছে, এটাকে বলা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন এ দিয়ে আপনারা লিখতে পারেন ইনফেক্টিভ অর ইনফ্লামেটরি, ইনফেক্টিভ অর ইনফ্লামেটরি। এক্সাম্পল হচ্ছে অস্টিওমাইলাইটিস, যে অস্টিওমাইলাইটিস একটা ইনফ্লামেটরি ডিজিজ, এটার কারণে আমার বোনস ভেঙে যেতে পারে। তাহলে এটা হলো প্যাথোলজিক্যালের নাম্বার 1 বা নাম্বার এ, যে ইনফেক্টিভ অর ইনফ্লামেটরি। এক্সাম্পল হলো অস্টিওমাইলাইটিস। বি লিখুন নিউপ্লাস্টিক, নিউপ্লাসিয়া আপনারা সবাই জানেন এটা বোন টিউমার। তাহলে 2 নম্বর হলো নিউপ্লাস্টিক, এটার মধ্যে আপনারা দুইটা টান দিয়ে লিখেন বিনাইন, আরেকটা হলো মেলিগন্যান্ট। বিনাইন আরেকটা হলো মেলিগন্যান্ট। বিনাইনের মধ্যে আপনারা লিখতে পারেন বিনাইন জায়েন্ট সেল টিউমার, জায়েন্ট সেল টিউমার। আবার আমি বলছি এটার আরেকটা নাম হলো অস্টিওক্লাস্টোমা, অস্টিওক্লাস্টোমা জায়েন্ট সেল টিউমার। মেলিগন্যান্টের মধ্যে আপনারা লিখতে পারেন ইয়ং সার্কোমা, মাল্টিপল মায়োলোমা, এটা আপনাদের সবার কমন, মাল্টিপল মায়োলোমা। তাহলে আমরা দেখুন প্যাথোলজিক্যালের মধ্যে দুটো অলরেডি বলে ফেলছি, একটা বলছি ইনফেক্টিভ অর ইনফ্লামেটরি সাচ এজ অস্টিওমাইলাইটিস, সেকেন্ড হচ্ছে আপনার নিউপ্লাস্টিক, ইট মে বি বিনাইন অর মেলিগন্যান্ট। বিনাইন জায়েন্ট সেল টিউমার অর অস্টিওক্লাস্টোমা, মেলিগন্যান্ট মাল্টিপল মায়োলোমা। এবার আসি প্যাথোলজিক্যালের টাইপ সি, সিস্টিক বোন লিশন। সিস্টিক বোন লিশন, আবার বলছি আমি সিস্টিক বোন লিশন। এক্সাম্পল সিম্পল বোন সিস্ট, সিম্পল বোন সিস্ট, সিম্পল বোন সিস্ট। আবার আসি আমি অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার। অ্যাকুয়ার্ড ফ্র্যাকচারের নাম্বার 1 ছিল ট্রমাটিক, নাম্বার 2 ছিল প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে ছিল ইনফ্লামেটরি অর ইনফেক্টিভ, নাম্বার এ। নাম্বার বি ছিল নিউপ্লাস্টিক, ইট মে বি বিনাইন অর মেলিগন্যান্ট। নাম্বার সি ছিল সিস্টিক। এই তিনটা মনে রাখলেই এনাফ। আবারও বলছি আমি অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার নাম্বার 1 ট্রমাটিক, নাম্বার 2 প্যাথোলজিক্যাল, নাম্বার 3 স্ট্রেস ফ্র্যাকচার, নাম্বার 3 স্ট্রেস, STRESS, স্ট্রেস ফ্র্যাকচার। স্ট্রেস ফ্র্যাকচার যারা লং টাইম স্ট্রেচের মধ্যে থাকে অথবা লং স্ট্যান্ডিং কোনো কাজ করে তাদের কোনো হাড় ভেঙে যেতে পারে, এটাকে বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার ডিউ টু রিপিটেড স্ট্রেচিং বা রিপিটেড স্ট্রেচ। যেমন যারা দারোয়ানের কাজ করে বছরের পর বছর দাঁড়িয়ে থাকে তাদের নেক ফিমার ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার নেক অফ ফিমার, এটা একটা স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে আবারও বলছি আমি অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার মোটামুটি আপনাদের এই তিনটা টাইপ জানলে হবে, একটা ট্রমাটিক, একটা প্যাথোলজিক্যাল, একটা স্ট্রেস। আবার আমি এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে আসছি। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন 2 ধরনের, নাম্বার 1 কনজেনিটাল, নাম্বার 1 কনজেনিটাল। কনজেনিটালের মধ্যে আছে অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা or brittle bone disease, এক্সাম্পল কনজেনিটাল। এবার আসছি অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ডের মধ্যে আমরা তিনটা ভাগ করছি। নাম্বার 1 ট্রমাটিক, মোস্ট কমন ফ্র্যাকচার ট্রমাটিক। নাম্বার 2 প্যাথোলজিক্যাল, নাম্বার 3 স্ট্রেস ফ্র্যাকচার। ট্রমাটিকের এক্সাম্পল হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট, ফল অন দ্য গ্রাউন্ড। Number 2 pathological fracture. Pathological fracture means fracture of a bone due to pre-existing bone disease. যদি আগে থেকে বোনটাতে ডিজিজ থাকে এবং সেটা ভেঙে যায় সেটার নাম হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটার কতগুলো টাইপ আছে, যেমন ইনফেক্টিভ ডিজিজ হতে পারে সাচ অস্টিওমাইলাইটিস, নিউপ্লাস্টিক ডিজিজ হতে পারে বিনাইন অর মেলিগন্যান্ট,
আবারও বলছি আমি, নিউপ্লাসিয়ার মধ্যে বিনাইনের মধ্যে আছে অস্টিওক্লাস্টোমা আর বিনাইন জায়েন্ট সেল টিউমার জিসিটি। মেলিগন্যান্টের মধ্যে আছে মাল্টিপল মায়োলোমা। নাম্বার 3 বলছিলাম আমি সিস্টিক ডিজিজ অফ দ্য বোনস, এটার কারণেও বোন ভেঙে যেতে পারে। এক্সাম্পল হলো সিম্পল বোন সিস্ট। সিম্পল বোন সিস্ট তাহলে একুয়াডের মধ্যে 1 নম্বর ট্রমাটিক, 2 নম্বর প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যালের মধ্যে আবার 3টা টাইপ বললাম, আরও টাইপ আছে, নট নেসেসারি। 3টা টাইপের মধ্যে 1 নম্বর বললাম ইনফেক্টিভ, 2 নম্বর বললাম নিউপ্লাস্টিক, 3 নম্বর বললাম সিস্টিক বোন লিশন। একুয়াডের মধ্যে নাম্বার 1 ট্রমাটিক, নাম্বার 2 প্যাথোলজিক্যাল, নাম্বার 3 স্ট্রেস ফ্র্যাকচার, যেমন ফ্র্যাকচার নেক অফ ফিমার। তাহলে আবার আমি ক্লাসিফিকেশনটা টোটালি আপনাদের রিপিট করছি। এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন 2 ধরনের, কনজেনিটাল এবং একুয়াড। একুয়াডের মধ্যে 3টা টাইপ, ট্রমাটিক, প্যাথোলজিক্যাল এবং স্ট্রেস ফ্র্যাকচার। আমি যদি পুরো ফ্র্যাকচারের ক্লাসিফিকেশনটা আবার রিপিট করি, তাহলে বেসিক্যালি ফ্র্যাকচার 3 টাইপস। সিম্পল ফ্র্যাকচার হুইচ মিনস অনলি 2 পার্ট ফ্র্যাকচার। সিম্পল ফ্র্যাকচার আর একটা নাম হলো ক্লোজ ফ্র্যাকচার। নাম্বার 2 ওপেন ফ্র্যাকচার or compound fracture. Compound fracture or open fracture. When fracture hematoma communicates with exterior, known as open fracture. Number 3 comminuted fracture, যেখানে মাল্টিপল ফ্র্যাগমেন্ট হয়। তাহলে বেসিক্যালি ফ্র্যাকচার 3 ধরনের, সিম্পল, কম্পাউন্ড, কমিউনিটেড। এটিওলজিক্যালি ফ্র্যাকচার 2 ধরনের, কনজেনিটাল, একুয়াড। কনজেনিটাল উদাহরণ ব্রিটল বোন ডিজিজ অর অস্টিওজেনেসিস ইমপারফেক্টা। একুয়াডের আবার 3টা টাইপ, ট্রমাটিক, প্যাথোলজিক্যাল এবং স্ট্রেস ফ্র্যাকচার। এটার মধ্যে আরও ভাগ আছে, আপনাদের হয়তো লাগবে না। ট্রমাটিক মোস্ট কমন ফ্র্যাকচার। ট্রমাটিক হলো আমাদের সবচেয়ে বেশি ফ্র্যাকচার হয়, সাচ এজ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট, ফল অন দ্য গ্রাউন্ড, ট্রমাটিক। প্যাথোলজিক্যালের মধ্যে আমরা ছোট ছোট অনেকগুলো ভাগ করছি, ইনফেক্টিভ অর ইনফ্লামেটরি, নিউপ্লাস্টিক, সিস্টিক, আর স্ট্রেস ফ্র্যাকচার যেটি স্ট্রেসের কারণে হয় রিপিটেড। তাহলে দেখুন আমরা ফ্র্যাকচারের ডেফিনেশন পড়লাম, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন জানলাম। এবার আমরা আসবো একটা ফ্র্যাকচার কিভাবে হিলিং হয়, বোন কিভাবে জোড়া লাগে বাংলায় যদি বলি, অথবা স্টেজ অফ হিলিং অফ ফ্র্যাকচার। এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, এটা অনেকের জন্য খুব কঠিন মনে হয়। অর্থোপেডিক সাবজেক্টে অনেকের কাছে খুব কঠিন মনে হয়, কিন্তু এটা আসলে কোনো কঠিন সাবজেক্ট না। আপনারা যদি এটা আয়ত্ত করতে পারেন, খুবই সিম্পল। দেখুন আমি স্টেজ অফ ফ্র্যাকচার হিলিং, একটা ফ্র্যাকচার কীভাবে হিল হয় আমি একদম ছোট্ট করে আপনাদেরকে বলছি, আমরা আশা করি আপনারা ভুলবেন না। ফ্র্যাকচার হিলিংয়ের 5টা স্টেজ আছে। নাম্বার 1 দেখেন, আমি ফ্র্যাকচার ক্লাসিফিকেশন পড়ানোর সময় আমি পড়েছি যে ভাঙার সাথে সাথে ওখানে রক্ত জমে যায়, এটার নাম হলো হেমাটোমা। এই যে হেমাটোমা ফরমেশন, এটাই ফ্র্যাকচার হিলিংয়ের স্টেজ 1। তাহলে স্টেজ 1 হলো ফরমেশন অফ হেমাটোমা, ফরমেশন অফ হেমাটোমা, মানে ভাঙার পরে যে ওখানে রক্তটা জমে যাচ্ছে সেটাকে বলছি আমরা হেমাটোমা। এটা হলো ফ্র্যাকচার হিলিংয়ের স্টেজ 1। তাহলে ফ্র্যাকচার হিলিংয়ের স্টেজ 1 হলো ফরমেশন অফ হেমাটোমা। স্টেজ 2 দেখুন, যেখানে হেমাটোমা হয় সেখানে ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেটরি সেল আসে, এটার নামই হলো স্টেজ 2। এটার নামই হলো স্টেজ 2। স্টেজ 2 হচ্ছে ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন। তাহলে আবার বলছি আমি, স্টেজ 1 হলো ফরমেশন অফ হেমাটোমা, স্টেজ 2 হলো ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন। দেখুন আপনার ইনফ্লামেশন হইলে সেখানে ইনফ্লামেটরি সেল আসে এবং সেলগুলো পলিফারেট করে। এখানে নর্মাল যে ইনফ্লামেটরি সেল আছে আপনারা জানেন, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলোও আসবে। এবং যেহেতু বোনস ভাঙা, বোনের ইনফ্লামেশন, এখানে বোনসের 2টা সেল আছে, সেগুলোও আসবে।
আপনারা সেই সেলগুলোর নাম জানেন, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এবং অস্টিওব্লাস্টের কাজ হলো বোন তৈরি করা এবং অস্টিওক্লাস্টের কাজ হলো বোন লাইসিস করা। এই সেলগুলাই সেখানে পলিফারেট করে অ্যাট দ্য সাইট অফ ফ্র্যাকচার। তাহলে আবারও বলছি, ফ্র্যাকচার হিলিংয়ের স্টেজে নাম্বার 1 হলো ফরমেশন অফ হেমাটোমা, নাম্বার 2 ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন। এবার আসে নাম্বার 3 ক্যালাস ফরমেশন। এই যে অস্টিওব্লাস্ট আসলে এরা যে নতুন বোনগুলো তৈরি করবে, এই বোনগুলোর নামই হলো ক্যালাস। কিন্তু এগুলো এখনও ইমেচুর বোন, এই বোনগুলো এখনও মেচুর হয়নি, এটার নামই হলো ক্যালাস। তাহলে ক্লাস হলো নিউলি ফর্মড ইমেচুর বোনস, এটার নাম হলো ক্যালাস। এই বোনগুলোকে আরেকটা নামে বলা হয় ওভেন বোন, এটাকে বলা হয় ওভেন বোন। ওভেন বোনের ডেফিনেশন হলো হ্যাপাজার্টলি অ্যারেস্ট নিউলি ফর্মড ইমেচুর বোন। তাহলে দেখেন আমরা 3টা স্টেজ অলরেডি শিখে ফেললাম। স্টেজ 1 formation of hematoma, stage 2 inflammation and cellular proliferation, stage 3 ক্যালাস ফরমেশন। যে নিউলি বোনসটা তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্যালাস, ক্যালাস ফরমেশন। স্টেজ 4 এই যে ক্যালাস, এই ক্যালাস বোনটা যখন আরও মেচুর হবে, শক্ত হবে, তখন এটাকে বলা হয় কনসলিডেশন। মেচুর বোনসটার নাম হলো কনসলিডেশন। এটাকে আরেকটা বলা হয় ল্যামেলার বোন, এটাকে বলা হয় ল্যামেলার বোন। তাহলে স্টেজ 4 হলো কনসলিডেশন। তাহলে আবার আপনার স্টেজগুলো মনোযোগ দিয়ে শুনুন। স্টেজ 1 formation of hematoma, stage 2 inflammation and cellular proliferation, stage 3 ক্যালাস ফরমেশন, দ্যাট মিনস এখানে বোনস তৈরি হচ্ছে, ইমেচুর বোন যেগুলো, এটার আরেকটা নাম হলো ওভেন বোন। স্টেজ 3 ক্যালাস ফরমেশন। স্টেজ 4 যখন এই বোনসগুলো মেচুর হয় সেটাকে বলা হয় কনসলিডেশন, এগুলোকে বলা হয় ল্যামেলার বোন, কনসলিডেশন। এখন দেখেন হাড়টা জোড়া লেগে গেল, কনসলিডেশন হয়ে গেল, কিন্তু এই হাড়টা আগের অবস্থায় আবার আসতে হবে। কীভাবে আগের অবস্থায় আসবে? একটা হাড় যদি বাঁকা হয়ে জোড়া লাগে তাহলে এখানে অস্টিওব্লাস্ট বোন তৈরি করবে এবং অস্টিওক্লাস্ট বোন লাইসিস করবে এবং একটা সময় হাড়টা আগের মতো হয়ে যাবে। এটাকে বলা হয় রিমডেলিং, এটাকে বলা হয় রিমডেলিং, মানে বোনসটা আগের মডেলে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে রিমডেলিং। তাহলে দেখুন 5টা স্টেজ। Stage 1 formation of hematoma, stage 2 inflammation and cellular proliferation, stage 3 callus formation, stage 4 consolidation, stage 5 remodeling, that means বোনসটা আগের অবস্থায় চলে আসা। আবার বলছি আমি, stage 1 formation of hematoma, stage 2 inflammation and cellular proliferation, stage 3 callus formation, stage 4 consolidation and stage 5 remodeling. এবার আসি আমরা ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট। তাহলে আমরা যেটা আপনাদের পড়ালাম, ডেফিনেশন অফ ফ্র্যাকচার, ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার, স্টেজ অফ ইউনিয়ন অর হিলিং অফ ফ্র্যাকচার।
ফ্র্যাকচার বেসিক্যালি দুইভাবে ম্যানেজ করা হয়। নাম্বার ওয়ান, নন অপারেটিভ, মানে অপারেশন ছাড়া, নন অপারেটিভ। এটাকে আরেকভাবে বলা হয় কনজারভেটিভ, মানে উইদাউট অপারেশন। এটাই সবচেয়ে কমন এবং আমাদের জানতে হবে। তাহলে ফ্র্যাকচার বেসিক্যালি দুইভাবে ম্যানেজ করা হয়। নাম্বার ওয়ান নন অপারেটিভ, এটার আরেকটা নাম হলো কনজারভেটিভ। নাম্বার টু অপারেটিভ, মানে অপারেশন করে হাড় জোড়া লাগে, সেটাকে বলা হচ্ছে অপারেটিভ। তাহলে বেসিক্যালি ফ্র্যাকচার দুইভাবে ম্যানেজ করা হয়, নন অপারেটিভ এবং অপারেটিভ। নন অপারেটিভের আরেকটা নাম হলো কনজারভেটিভ। আমরা নন অপারেটিভ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। নন অপারেটিভ ফ্র্যাকচার ম্যানেজমেন্টকে লিখুন কিভাবে ম্যানেজ করা হয়। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ ফ্র্যাকচার, নন অপারেটিভ অর কনজারভেটিভ। ফার্স্ট হচ্ছে রিকগনিশন। আমি টার্মগুলো আগে বলে নিচ্ছি, পরে এক্সপ্লেন করছি। রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। আবারও বলছি আমি, রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। এবার আমি প্রত্যেকটা আলাদা করে বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। রিকগনিশন, রিকগনিশন মিন্স আমি যে ভাঙছি এটা কিভাবে বুঝবো, সেটার নামই হলো রিকগনিশন। রিকগনিশন মিন্স আইডেন্টিফিকেশন অফ দ্য ফ্র্যাকচার। ফ্র্যাকচারকে আইডেন্টিফাই করাটার নাম হলো রিকগনিশন। একটা ভাঙা রুগী আসলে খুব মনোযোগ দিয়ে শোনেন, যেমন হাত ভেঙে গেছে, আমার কাছে আসলে ফার্স্টে আমি তাকে জিজ্ঞেস করবো আপনি কি হয়েছে। সে বলবে আমি পড়ে গেছি অথবা আঘাত পেয়েছি, দ্যাট মিন্স হিস্ট্রি। তারপরে আপনার কি সমস্যা, পেশেন্ট বলবে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে, হাড়টা ফুলে গেছে, হাড়টা নাড়তে পারতেছি না, দ্যাট মিন্স সিভিয়ার পেইন, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, সোয়েলিং। আপনি যদি হাত দেন ওখানে প্রচণ্ড ব্যথা পাবে, এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি টেন্ডারনেস। অনেকগুলো ভেঙে গেলে, অনেকগুলো ফ্র্যাগমেন্ট হলে আমরা হাত দিলে অনেক সময় শব্দ পাওয়া যায়, এটাকে বলা হয় ক্রেপিটেশন। এবং আপনার হাতটা দেখবেন নর্মাল হাতের মতন, এটা বাঁকা হয়ে গেছে, ডিফর্মড, আমরা যেটা বলি ডিফর্ম। তাহলে আমরা যদি সহজে বলি, ফার্স্টে আমরা রুগীর হিস্ট্রি নিব, তারপরে রুগীর ক্লিনিক্যাল ফিচার দেখব, দ্যাট মিন্স সিমটম এবং সাইন। কী থাকবে? পেইন থাকবে, সুইলিং থাকবে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকবে, টেন্ডার থাকবে, ডিফর্মিটি থাকবে। এরপরেও আমরা এটাকে কনফার্ম করার জন্য কী করবো, একটা এক্স রে করবো, লোকাল পার্টের একটা এক্স রে করবো। এক্স রে করলে আমরা কনফার্ম হবো এটা ভেঙে গেছে। তাহলে এই যে জিনিসগুলো বললাম, যে হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার এবং ইনভেস্টিগেশন, দ্যাট মিন্স এক্স রে, এই পরীক্ষাগুলো দ্বারা আমরা কী করলাম, এটা যে ভাঙছে সেটাকে কনফার্ম করলাম। এটার নামই হলো রিকগনিশন, এটার নামই হলো রিকগনিশন। তাহলে আমরা রিকগনিশনের অংশ কি? হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন। তাহলে আমরা এখন রিকগনিশন হয়ে গেল যে এটা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে। বোন যখন ফ্র্যাকচার হয় তখন বোন ডিসপ্লেস হয়ে যেতে পারে, তার মানে এক জায়গা থেকে সরে অন্য জায়গায় চলে যেতে পারে। তাহলে আমার কাজ কি? এটাকে আবার আগের জায়গায় ফেরত আনা, আগের অবস্থায় নিয়ে আসা। এটাকে বলা হয় রিডাকশন, এটাকে বলা হচ্ছে রিডাকশন। এখন ধরেন আপনার হাতের হাড় ভেঙে গেছে, এটা এইভাবে ছিল, ভেঙে এইভাবে চলে গেছে। তাহলে আপনাকে এটাকে টাইনা এই জায়গায় আনতে হবে। আপনি যদি এই দিক থেকে টান দেন তাহলে সেটাকে বলা হয় ট্র্যাকশন। এখন যদি আপনি একদিক থেকে টানেন তাহলে কিন্তু হাড় আসবে না, আপনার পুরো পেশেন্ট বা রুগী চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই দিক থেকে এবং এই দিক থেকে, দুই দিক থেকে আপনাকে টানতে হবে। তাহলে আপনাকে ট্র্যাকশন দিতে হবে, তার উল্টা দিক থেকে আপনার টান দিতে হবে, সেটাকে বলা হচ্ছে কাউন্টার ট্র্যাকশন। দ্যাট মিন্স কাউন্টার ট্র্যাকশন। তাহলে আমরা রিডাকশন করব কীভাবে? বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। তাহলে দেখুন আমরা রিকগনিশন করলাম, রিডাকশন করলাম। রিডাকশন করব কীভাবে? বাই ট্র্যাকশন অ্যান্ড
কাউন্টার ট্র্যাকশন। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন পরীক্ষা দিবেন তখন যদি কোশ্চেন করে রিডাকশন কোন অ্যানেস্থেসিয়াতে করা হয়, তাহলে আপনারা বলবেন অলওয়েজ রিডাকশন শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। যদিও আমরা অনেকভাবে করে থাকি, কিন্তু পরীক্ষা হলে বলতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। টান দিব, তার উল্টা দিক থেকে টান দিব, দ্যাট মিনস ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। এখন আপনি রিডাকশন করলেন, এটাকে যদি আপনি ছেড়ে দেন আবার কিন্তু আগের অবস্থায় চলে যাবে, অর্থাৎ আবার ছুটে যাবে হাড়টা। তাহলে এটাকে কি করতে হবে আপনাকে? এটাকে যেইভাবে আপনি রিডাকশন করছেন ওই অবস্থায় ধরে রাখতে হবে। এটার নামই হলো রিটেনশন, দ্যাট মিনস রিটেনশন। রিটেনশন, তাহলে রিটেনশন আমরা কী দ্বারা করি? হাড়টাকে ওই অবস্থায় ধরে রাখি আমরা। আপনারা সিম্পলি মনে রাখেন প্লাস্টার। আরও অনেক কিছু আছে, সেগুলো আপনাদের এই মুহূর্তে জানার প্রয়োজন নেই। তাহলে আমরা দেখেন তিনটা জিনিস পড়ে ফেলাম: রিকগনিশন, রিডাকশন, রিটেনশন। রিকগনিশন করি আমরা হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন, দ্যাট মিনস সিম্পল এক্সরে। রিডাকশন করি আমরা বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, আর রিটেনশন করি বাই ইমোবিলাইজেশন, দ্যাট মিনস প্লাস্টার দিয়ে অথবা অন্যান্য মেথড। এরপর আমরা প্লাস্টার খুললে দেখবেন রোগীর হাড়টা শক্ত হয়ে গেছে, অন্যান্য কোনো সমস্যা থাকতে পারে, এগুলোকে আমরা ফিজিওথেরাপি করাই, আদার মেকানিজমের মাধ্যমে আবার নর্মাল অবস্থায় হাড়টাকে আনার ব্যবস্থা করি। এটাকে বলে রিহ্যাবিলিটেশন, মানে তার নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরিয়ে দেওয়ার নামটাই হলো রিহ্যাবিলিটেশন। তাহলে দেখুন, একটা ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, নন অপারেটিভ বা কনজারভেটিভ ম্যানেজমেন্টের চারটা স্টেজ বা চারটা আর। ফার্স্ট রিকগনিশন, then reduction, then retention, then rehabilitation. Recognition আমরা করি by history, clinical feature and investigation. These are the part of recognition. আমরা reduction করি by traction and counter traction. এই রিডাকশনকে ধরে রাখার জন্য আমরা যেটা করি সেটা নাম বলে রিটেনশন। সেটা করি আমরা প্লাস্টার বা ইমোবিলাইজেশন দ্বারা, আদার মেথডস আছে সেগুলো। আর লাস্ট হলো রিহ্যাবিলিটেশন। তাহলে আবারও বলছি, আমরা চারটা ভাগে আমরা ভাগ করতে পারি আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টকে। ফার্স্ট রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। আবারও বলছি আমি, রিকগনিশন, রিকগনিশনের অংশ হলো হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার অ্যান্ড ইনভেস্টিগেশন। এটা দ্বারা আমি কনফার্ম হলাম ভেঙে গেছি। দেন এই ভাঙাটাকে আমার জায়গা মতো আনতে হবে, হাড়টা যে ছুটে গেছে এটাকে আবার আগের অবস্থায় আনতে হবে। এটাকে বলা হচ্ছে রিডাকশন। রিডাকশন আমরা কিভাবে করি? বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এই যে আমি হাড়টাকে আগের অবস্থায় আনলাম, এটাকে ধরে রাখতে হবে, এটার নাম হলো রিটেনশন। রিটেনশন কিভাবে করি? আমরা ইমোবিলাইজেশন বাই প্লাস্টার আর আদার মিনস। তারপরে আমরা রোগীটাকে নর্মাল অবস্থায় ফেরত আনার জন্য যে কাজগুলো করি, ফিজিওথেরাপি অথবা তার অ্যাক্টিভিটি গেইন করার জন্য আদার্স, এগুলোর নাম হলো রিহ্যাবিলিটেশন। এবার আসি আমরা অপারেটিভ ম্যানেজমেন্ট। অনেক বড়, এটা আপনারা আরেকদিন হয়তো ক্লাসে পড়াবো। অপারেটিভ ম্যানেজমেন্টকে আমরা একটু শুনে রাখুন। যখন আমরা ক্লোজলি কোনো কিছু ম্যানেজ করতে না পারি বা কনজারভেটিভ বা নন অপারেটিভ দিয়ে ম্যানেজ করতে না পারি, তখন অপারেশন করে মানে কেটে আমরা হাড়টাকে কোনো ডিভাইস দ্বারা আটকে রাখি যাতে ওইটা আর ছুটতে না পারে। এটাকে বলা হচ্ছে অপারেশন। এটার সুন্দর নাম বলা হয় ওপেন রিডাকশন, মানে অপারেশন করে বোনসটাকে রিডাকশন করা হয়। অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন, এবং ভিতরে একটা ডিভাইস বসিয়ে দেওয়া হয়, এটার নাম হচ্ছে ইন্টারনাল ফিক্সেশন। এটা আপনাদের ডিটেলস জানার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখুন, আমি যেটুকু পড়াইলাম পুরো পড়াটা আবার আমি রিভাইজ করছি।
আপনারা খুব মনোযোগ দিয়ে শুনুন, আমি আশা করি ভুলবেন না। ফ্র্যাকচার, আবারও বলছি আমি, ফ্র্যাকচার ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, একটা হাড়ের যে স্ট্রাকচারাল কন্টিনিউটি সেটা ব্রেকআপ হলে সেটাকে আমরা বলি ফ্র্যাকচার, ব্রেক ইন দ্য স্ট্রাকচারাল কন্টিনিউটি অফ দ্য বোন, অনেকে বলে বোন অ্যান্ড কার্টিলেজ। টাইপস অফ ফ্র্যাকচার, ফ্র্যাকচার বেসিক্যালি থ্রি টাইপস, fracture basically three types: simple fracture or close fracture, compound fracture or open fracture, comminuted fracture। এবার আসি আমি তিনটা টাইপের এক্সপ্লেনেশন। সিম্পল ফ্র্যাকচার, সিম্পল ফ্র্যাকচার অর ক্লোজ ফ্র্যাকচার, ইট মিনস অনলি টু পার্ট ফ্র্যাকচার। একটা হাড় ভেঙে যেত যখন অনলি শুধুমাত্র দুইটা টুকরো হবে, মাঝখানে ভেঙে যাবে, সেটাকে বলা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার। তাহলে সিম্পল ফ্র্যাকচার মিনস অনলি টু পার্ট ফ্র্যাকচার। এবার আছে ওপেন ফ্র্যাকচার। আমি ওপেন ফ্র্যাকচার আপনাদের এক্সপ্লেন করেছি, আবার বলছি। যখন ফ্র্যাকচার হয় তখন বোনস থেকে যে ব্লিডিং হয় সেটার নাম হলো ফ্র্যাকচার হেমাটোমা। এই ফ্র্যাকচার হেমাটোমা বা ওই ব্লাড যখন বাইরের সাথে কমিউনিকেট করে যাবে তখনই সেটার নাম হয়ে যাবে ওপেন ফ্র্যাকচার। তাহলে ওপেন ফ্র্যাকচারের ডেফিনেশন হলো when fracture hematoma communicates with exterior known as open fracture। এখানে হাড় বেরোয় আসতেও পারে নাও পারে, নট নেসেসারি যে হাড় আসতেই হবে, আপনার ব্লাড বাইরে চলে আসলে সেটাকে বলা হবে ওপেন ফ্র্যাকচার। তাহলে সিম্পল ফ্র্যাকচার মিনস সিম্পল টু পার্ট ফ্র্যাকচার, ওপেন ফ্র্যাকচার মিনস when fracture hematoma communicates with exterior, when fracture hematoma communicates with exterior, known as compound or open fracture। এবার আসি আমরা নাম্বার 3, comminuted fracture। মাল্টিপল ফ্র্যাগমেন্ট যখন হয়ে যাবে হাড় ভেঙে সেটার নাম হলো কমিউনিটেড ফ্র্যাকচার। তাহলে আবারও বলছি আমি, সিম্পল ফ্র্যাকচার অনলি টু পার্ট ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার মাল্টিপল ফ্র্যাগমেন্ট, ওপেন ফ্র্যাকচার when fracture hematoma communicates with exterior। তাহলে বেসিক্যালি ফ্র্যাকচার তিন ধরনের: সিম্পল, কম্পাউন্ড আর ওপেন আর কমিউনিটেড। এটিওলজিক্যালি ফ্র্যাকচার দুই ধরনের: কনজেনিটাল অ্যান্ড অ্যাকুয়ার্ড। এটিওলজিক্যাল আমরা জানি যে অ্যাকর্ডিং টু কজ অফ ফ্র্যাকচার, এটাকে বলা হয় এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এটিওলজিক্যালি ফ্র্যাকচার দুই ধরনের, একটা কনজেনিটাল ফ্র্যাকচার, একটা অ্যাকুয়ার্ড ফ্র্যাকচার। কনজেনিটাল ফ্র্যাকচার মিনস বাই বর্ন তার ফ্র্যাকচার, জন্মগতভাবে সে ভাঙা নিয়ে আসছে। এটার উদাহরণ বলছিলাম আমি, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা অর ব্রিটেল বোন ডিজিজ। তাহলে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কনজেনিটাল অ্যান্ড অ্যাকুয়ার্ড। কনজেনিটাল বললাম, অস্টিওজেনেসিস ইমপারফেক্ট। এবার আসি অ্যাকুয়ার্ড। অ্যাকুয়ার্ড ফ্র্যাকচারকে আমি তিনটা ভাগে ভাগ করছিলাম: নাম্বার 1 ট্রমাটিক, নাম্বার 2 প্যাথোলজিক্যাল, নাম্বার 3 স্ট্রেস ফ্র্যাকচার। আরও আছে, ওগুলো খুব জরুরি না। নাম্বার 1 ট্রমাটিক। ট্রমাটিক ফ্র্যাকচার আর দ্য মোস্ট কমন ফ্র্যাকচার। যে কোনো ট্রমা হইতে পারে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ফল ফ্রম হাইট, ফল অন দ্য গ্রাউন্ড। তাহলে ট্রমাটিক ফ্র্যাকচার হলো সবচেয়ে কমনেস্ট ফ্র্যাকচার আমাদের মধ্যে। অ্যাকুয়ার্ডের মধ্যে নাম্বার 2 ছিল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আমি আবারও বলছি, শুনে রাখুন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কাকে বলা হয়? যদি একটা বোনসে আগে থেকে ডিজিজ থাকে এবং এই ডিজিজের কারণে বোনসটা ভেঙে যায় তাহলে সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটার ডেফিনেশন হলো ফ্র্যাকচার অফ এ বোন bone disease due to pre-existing bone disease। তাহলে ফ্র্যাকচার অফ এ বোন ডিউ টু প্রি-এক্সিস্টিং বোন ডিজিজ, এটার নাম হলো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করছিলাম যে অনেক কারণেই, অনেক ডিজিজের কারণে বোন ভেঙে যেতে পারে। তার মধ্যে ছিল ইনফ্ল্যামেটরি সাচ এস অস্টিওমায়ালাইটিস,
নিউ প্লাস্টিক এর মধ্যে বিনাইন হতে পারে, মেলিগনেন্ট হতে পারে। বিনাইনের মধ্যে আমি বলছিলাম বিনাইন জায়ান্ট সেল টিউমার, জায়ান্ট সেল টিউমার আরেকটা নাম হলো অস্টিওক্লাস্টোমা। মেলিগনেন্টের মধ্যে বলেছিলাম মাল্টিপল মায়োলোমা। তাহলে দেখুন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের নাম্বার এ হতে পারে ইনফ্ল্যামেটরি অর ইনফেক্টিভ সাচ এজ অস্টিওমাইলাইটিস, নিউ প্লাস্টিক, বিনাইন অর মেলিগনেন্ট। বিনাইনের মধ্যে আছে অস্টিওক্লাস্টোমা অর জায়ান্ট সেল টিউমার, মেলিগনেন্টের মধ্যে মাল্টিপল মায়োলোমা। এছাড়া আরও প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে সিস্টিক লিশন অফ দ্য বোনস, এক্সাম্পল ছিল সিম্পল বোন সিস্ট, এক্সাম্পল ছিল সিম্পল বোন সিস্ট। আর স্ট্রেস ফ্র্যাকচার নাম্বার 3, স্ট্রেস ফ্র্যাকচার যে কোনো কারণে হতে পারে, যারা রিপিটেড স্ট্রেসের মধ্যে থাকে অথবা লং স্ট্যান্ডিং কোনো কাজ করে, যেমন আপনাদের বললাম কোনো দারোয়ান যদি অনেক দিন ধরে কাজ করতে থাকে তার রিপিটেড স্ট্রেসের কারণে তার নেক ফিমার ভেঙে যেতে পারে, ফিমারের নেক ভেঙে যেতে পারে। অনেক সময় মেটাটার্সাল বোনের বেস ভেঙে যায়, এগুলোকে বলা হয় স্ট্রেস ফ্র্যাকচার। তাহলে দেখুন ফ্র্যাকচার এটিওলজিক্যালি দুই ধরনের, একটা কনজেনিটাল, একটা অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, সাচ এজ ট্রমাটিক, প্যাথোলজিক্যাল অ্যান্ড স্ট্রেস ফ্র্যাকচার। প্যাথোলজিক্যালের মধ্যে আবার তিনটে ছোটো ছোটো ভাগ বলেছি আমি, ইনফেক্টিভ, নিউপ্লাস্টিক আর সিস্টিক। আমি আশা করি ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন সবার কাছে ক্লিয়ার। আরেকটা ক্লাসিফিকেশন যেটা আমি ওই সময় বলিনি, এখন একটু বলে দিচ্ছি, রেডিওলজিক্যাল একটা ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু ডিরেকশন অফ ফ্র্যাকচার লাইন। এটা আপনারা বই থেকে দেখে নেবেন। এটা ফ্র্যাকচার লাইনটা হয়েছে এটার উপর ভিত্তি করে অথবা এক্সরে দেখে আমরা যেটা ডিটেকশন করি সেটাকে বলা হচ্ছে রেডিওলজি ফ্র্যাকচার। যেমন যদি এইভাবে সোজাসুজি ভেঙে যায় সেটাকে বলা হয় ট্রান্সভার্স, যদি কোনাকুনি ভাঙে সেটাকে আমরা বলি অবলিক, যদি এস শেপ ভাঙে সেটাকে আমরা বলি স্পাইরাল, যদি একটা কটেজ ভাঙে সেটাকে আমরা বলি গ্রিন স্টিক। এভাবে অনেকগুলো টাইপস আছে। এটা আমার মনে খুব সিম্পল একটা টাইপস, এটা আপনারা বই থেকে শিখে নেবেন। তাহলে দেখুন ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন আবারও আমি বলছি, ফ্র্যাকচার বেসিক্যালি তিন ধরনের, সিম্পল অর ক্লোজ, কম্পাউন্ড অর ওপেন, কমিউনেটেড। এটিওলজিক্যালি ফ্র্যাকচার দুই ধরনের, কনজেনিটাল অ্যান্ড অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা বলেছি, কনজেনিটালের মধ্যে উদাহরণ ছিল সিম্পল বোন সিস্ট, অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা বলেছি ট্রমাটিক, প্যাথোলজিক্যাল অ্যান্ড স্ট্রেস ফ্র্যাকচার। প্যাথোলজিক্যালের মধ্যে ছিল ইনফেক্টিভ অর ইনফ্ল্যামেটরি, নিউপ্লাস্টিক, তার মধ্যে বিনাইন ছিল, মেলিগনেন্ট। আর লাস্টে বলছিলাম যে সিস্টিক লিশনের কারণে বোন ভেঙে যেতে পারে, এক্সাম্পল সিম্পল বোন সিস্ট। আর স্ট্রেস হলো স্ট্রেসে যারা লং টার্ম কাজ করে তাদের স্ট্রেস ফ্র্যাকচার। তারপরে আমি বলছিলাম এবার আসি আমরা ফ্র্যাকচারের ইউনিয়ন, মানে ফ্র্যাকচার কীভাবে হিল হয়। খুবই সিম্পল, 5টা স্টেজ। এটাও আমি পড়ানো হয়েছে, আমি আবার রিভিউ করছি। ফার্স্ট হলে ভাঙার পরে ওখানে রক্ত জমে যায়, এটাই স্টেজ 1, ফরমেশন অফ হেমাটোমা। ফরমেশন অফ হেমাটোমা, হেমাটোমা হলে এখানে ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেটরি সেল চলে আসে, এটা হলো স্টেজ 2। স্টেজ 2 এর নাম কি? ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন। তাহলে নাম্বার 1 হলো কি? ফরমেশন অফ হেমাটোমা। নাম্বার 2 হলো ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন। এখানে ইনফ্লামেটরি সেল সাথে সাথে বোন সেই সেলগুলো আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এগুলো আছে। এখন আমরা জানি অস্টিওব্লাস্ট বোন তৈরি করতে শুরু করে, তাহলে যেহেতু ইনফ্লামেশন হয়ে গেছে এখানে আস্তে আস্তে বোন তৈরি হওয়া শুরু হবে। এই যে নতুন বোনসগুলো তৈরি হচ্ছে এগুলোর নাম হলো ক্যালাস, এগুলোর নাম হলো ক্যালাস। আরেকটা নাম হলো ওভেন বোন, এগুলোকে আরেকটা বলা হয় ওভেন বোন। তাহলে ইমমেচুর যে বোনগুলো এগুলো বলা হয় ক্যালাস। এটাই হলো স্টেজ 3। তাহলে স্টেজ 3 কি? ক্যালাস ফরমেশন, ক্যালাস ফরমেশন। তাহলে আবারও বলছি, স্টেজ 1 ফরমেশন অফ হেমাটোমা, স্টেজ 2 inflammation and cellular proliferation, stage 3 callus formation. Callus means immature newly formed bones, that means callus formation. আবার শুনি, stage 1 formation of hematoma, stage 2 inflammation and cellular proliferation, stage 3 যে নতুন বোন তৈরি হলো এটাকে বলা হয় stage 3 callus formation। এখন এই ক্যালাস বা নতুন যে বোনটা ইমেচুর বোন, এই বোনটা যখন মেচুর এবং শক্ত হয় সেটাকে বলা হয় কনসলিডেশন, সেটাকে বলা হয় কনসলিডেশন। এটার আরেকটা নাম হলো ল্যামেলার বোন, আমি বলেছি এটার আরেকটা নাম হলো ল্যামেলার বোন। তাহলে ওভেন বোনটা যখন আরও মেচুর হয় বা ক্যালাসগুলো যখন আরও মেচুর হয় এবং শক্ত হয় তখন এটাকে বলা হয় কনসলিডেশন বা ল্যামেলার বোন।
তাহলে স্টেজ 4টা ছিল কনসলিডেশন, স্টেজ 4 ছিল কনসলিডেশন। আবার শুনুন, স্টেজ 1 ফরমেশন অফ হেমাটোমা, স্টেজ 2 ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, স্টেজ 3 ক্যালাস ফরমেশন, স্টেজ 4 কনসলিডেশন। তাহলে বোন তো জোড়া লেগে গেল, কনসলিডেশন হয়ে গেছে। এখন এই বোনটা আবার আগের অবস্থায় আসবে, সেটা করার জন্য কি হবে, যে এক্সট্রা বোন তৈরি হয়েছে এগুলো অস্টিওক্লাস্ট দ্বারা লাইসিস হবে, এবং যেখানে বোন তৈরি এখনও বাকি আছে ওগুলো তৈরি হবে অস্টিওব্লাস্ট দ্বারা। এভাবে বোনসটা একদম আগের অবস্থায় চলে আসবে, একদম পূর্বের অবস্থায়। এটাকে বলা হয় রিমডেলিং। রিমডেল মিন্স আগের মডেলে চলে আসা। তাহলে আবার দেখুন স্টেজগুলো, স্টেজ 1 ফরমেশন অফ হেমাটোমা, স্টেজ 2 ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, স্টেজ 3 ক্যালাস ফরমেশন। এই ক্যালাসের আরেকটা নাম হলো ওভেন বোন, ইমেচুর বোন। স্টেজ 4 কনসলিডেশন, দ্যাট মিন্স মেচুর রেগুলারলি অ্যারেঞ্জড বোন। স্টেজ 5 রিমডেলিং। আবারও বলছি, ফরমেশন অফ হেমাটোমা, ইনফ্লামেশন অ্যান্ড সেলুলার প্রলিফারেশন, ক্যালাস ফরমেশন, কনসলিডেশন, রিমডেলিং। এবার আসি আমি ফ্র্যাকচার কীভাবে ম্যানেজ করব। ফ্র্যাকচার আমরা দুইভাবে চিকিৎসা করতে পারি। একটা হচ্ছে নন অপারেটিভ, এটার আরেকটা নাম হলো কনজারভেটিভ, আরেকটা হলো অপারেটিভ। আমরা নন অপারেটিভ যে ফ্র্যাকচার ম্যানেজমেন্ট, এটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এটার আবার অনেকগুলা স্টেজ আছে। নাম্বার 1 হলো রিকগনিশন, নাম্বার 2 ছিল রিডাকশন, নাম্বার 3 রিটেনশন, নাম্বার 4 রিহ্যাবিলিটেশন। 4R: রিকগনিশন, রিডাকশন, রিটেনশন, রিহ্যাবিলিটেশন। রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে হচ্ছে আইডেন্টিফাই অফ দ্য ফ্র্যাকচার, আইডেন্টিফিকেশন অফ দ্য ফ্র্যাকচার। এই ভাঙছে যে এটা আপনাকে কনফার্ম করতে হবে, এটার নামই হলো রিকগনিশন। কীভাবে আমরা রিকগনিশন করি? প্রথমে রুগীর কাছ থেকে হিস্ট্রি নেই, পেশেন্ট হিস্ট্রি দিবে, হিস্ট্রি অফ ট্রমা অর ফল, একটা হাত ভেঙে গেলে হিস্ট্রি দিতে পারে। তারপরে আমরা কি করি? ক্লিনিক্যাল ফিচার। একটা পেশেন্টের যখন একটা হাত ভেঙে যাবে অথবা পা ভেঙে যাবে, তো কী বলবে? পেইন, সুইলিং, টেন্ডার, সে হাত নাড়তে পারবে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট, এবং ওইখানে আমরা চাপ দিলে শব্দ পেতে পারি, যেটাকে বলে ক্রেপিটেশন। এগুলো হলো একটা, এবং ডিফর্মিটি, ওই হাতটা নর্মাল আর থাকবে না, ওটা বাঁকা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ডিফর্মিটি। তাহলে আমরা কি করব? রিকগনিশন কীভাবে করব? প্রথমে হিস্ট্রি নেব, তারপরে ক্লিনিক্যাল ফিচার, তারপরে আমরা আরও কনফার্ম করার জন্য একটা এক্সরে করবো লোকাল পার্টের। তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা ভেঙে গেছে। এই অংশটুকুকে বলা হয় রিকগনিশন, এই অংশটুকুকে বলা হয় রিকগনিশন। তাহলে আমি এখন কনফার্ম হয়ে গেলাম যে ভেঙে গেছে, রিকগনাইজড হয়ে গেল। এখন আমার কাজ হলো এই ভাঙাটাকে, এখন দেখুন একটা হাড় ভেঙে সরে যায়, তাহলে আমার সেকেন্ড কাজ কি? এই সরাটাকে, বা যেখানে ডিসপ্লেসড, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ডিসপ্লেস হয়ে গেছে, এটাকে আবার আগের অবস্থায় আনতে হবে, এটাকে আবার আগের অবস্থায় আনতে হবে। এই যে আগের অবস্থায় নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে রিডাকশন, এটাকে বলা হচ্ছে রিডাকশন। এখন রিডাকশন কিভাবে করবেন? আপনি ভাঙাটাকে, আপনি যদি হাত ভেঙে গেছে, আমি দেখাচ্ছি, একদিক থেকে টানতে দেখবেন আপনার পুরো রোগী চলে আসবে। তাহলে আপনাকে কি করতে হবে? এই দিক থেকে টান দিতে হবে এবং এই দিক থেকে টান দিতে হবে। তার মানে আপনাকে ট্র্যাকশন দিতে হবে, আর তার অপোজিটে যেটা দিচ্ছি সেটাকে বলা হচ্ছে কাউন্টার ট্র্যাকশন। তাহলে আপনার হাতটা যদি এইভাবে হয়, তাহলে দুই দিক থেকে টান দিলে এইভাবে চলে আসবে। তাহলে আমরা রিডাকশন কিভাবে করব? বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, দুটা শব্দে আপনাকে পরীক্ষা বলতে হবে। তাহলে রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, এটা আপনারা পরীক্ষা বলবেন। অলওয়েজ শুড বি ডান আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, অলওয়েজ শুড বি ডান আন্ডার। তাহলে ফার্স্ট গেল রিকগনিশন, দেন রিডাকশন বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন। এখন আপনি এটাকে টেনে যাবে, তাহলে আপনাকে এটা আবার ধরে রাখতে হবে। এটা যে টেনে আপনি ঠিক করলেন, এটাকে ধরে রাখতে হবে। এটাকে বলা হয় রিটেনশন, এটাকে বলা হচ্ছে রিটেনশন। রিটেনশন আমরা কিভাবে করি? হাড়টাকে ইমোবিলাইজ করে প্লাস্টার অথবা আদার মিনস আছে, আমরা সেটা দ্বারা করতে পারি। আপনারা মনে রাখবেন প্লাস্টার দ্বারা। তাহলে আমরা কি করলাম? রিকগনিশন করলাম, রিডাকশন করলাম বাই ট্র্যাকশন অ্যান্ড কাউন্টার ট্র্যাকশন, অ্যান্ড আমরা এটাকে রিডাকশনটাকে ধরে রাখলাম কিভাবে? রিটেনশন দ্বারা। কিভাবে? রিটেনশন, প্লাস্টার দ্বারা ধরে রাখলাম, এটাকে বলা হচ্ছে রিটেনশন। এখন আপনার হাত জোড়া লেগে যাবে, আমরা 6 সপ্তাহ 8 সপ্তাহ যতদিন প্লাস্টার রাখবো, তারপরে প্লাস্টার খোলার পরে দেখবেন হাতটা শক্ত হয়ে গেছে, হাত মুভ করতে পারতেছে না।
এই জন্য আমাদের রুগীদের ফিজিওথেরাপি করা অথবা আদার্স প্রসিডিউরের মাধ্যমে রুগীকে আবার নর্মাল অবস্থায় ফেরত নিয়ে আসি। এই যে নর্মাল অবস্থায় ফেরত আনার যে প্রসিডিউর, এটাকে বলা রিহ্যাবিলিটেশন, এটাকে বলা হচ্ছে রিহ্যাবিলিটেশন। তাহলে ফ্র্যাকচারের যে কনজারভেটিভ অথবা নন অপারেটিভ ম্যানেজমেন্ট, এটাকে 4টা ভাগে ভাগ করতে পারি আমরা। ফার্স্ট, রিকগনিশন বাই হিস্ট্রি, ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড ইনভেস্টিগেশন। রিডাকশন by traction and counter traction, retention by plaster or immobilization, rehabilitation। এটা গেল কনজারভেটিভ। আরেকটা আছে অপারেটিভ ম্যানেজমেন্ট। যারা আমরা কনজারভেটিভ ম্যানেজ করতে পারি না সেসব রোগীকে আমরা অপারেশন করি, মানে কি কেটে তারপরে রিডাকশন করে একটা ইন্টারনালি ডিভাইস বসাই দিই। এটাকে পুরাটা আপনারা সংক্ষেপে শুনলে বলা হবে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন। এটা আমার মনে হয় আন্ডার গ্রাজুয়েটে নট নেসেসারি। আপনারা কনজারভেটিভ ম্যানেজমেন্ট আমি যেটা বললাম কীভাবে করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানলে আপনাদের জন্য হবে। আমি আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। আমি আবারও বলছি, ক্লাস করার সময় ক্লাস যত সহজ মনে হয়, পড়া কিন্তু তত সহজ না। আপনারা যারা এগুলো লিখে রাখছেন, টুকে রাখছেন, তারা হয়তো দেখলে আবার মনে পড়বে। আর যারা খাতা কলম নেননি বা এগুলো টুকে রাখেনি, লিখে রাখেনি, তারা দেখবেন এখন খুবই সহজ মনে হচ্ছে। 1-2 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ গেলে আবার সবগুলো জিনিস ভুলে যাবেন। এই জন্য আমি আবারও বলছি, নেক্সট ক্লাসে আপনারা অবশ্যই একটু টুকে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন। আমি আশা করি অর্থোপেডিক্স যেটুকু আপনাদের পড়াবো এটুক দিয়ে আপনাদের অন্তত আন্ডার গ্রাজুয়েট লেভেলে কোনো সমস্যা হওয়ার কথা না, যে কোনো পরীক্ষায়, যে কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।